শুভ সকাল। আজকের দিনটা যাতে সবার খুব ভালো যায় এই প্রত্যাশায় শুরু করছি আজকের আজ সকালের বাংলাদেশ। সাথে আছি আমি তানজিনা অন্ত। চলুন শুরুতেই চোখ রাখি ইতিহাসের পাতায়, দেখে আসি আজকের এই দিনে বিশেষ কি ঘটেছিল। আজ শনিবার ৪ ডিসেম্বর ২০২১, ১৯ অগ্রহায়ণ ১৪২৮, ২৮ রবিউল সানি ১৪৪৩ হিজরি। ১৯৬৫ সালের এই দিনে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড সময় বিকেল ৭টা ৩০ মার্কিন যুক্তরাষ্ট্র কেনেডি কেপ থেকে হারকিউলিস ২ রকেট দিয়ে জেমিনি ৭ উপগ্রহ ধরনের নভোযান উৎক্ষেপণ করে। ১৯৭১ সালের এই দিনে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানি নৌবাহিনী এবং করাচির ওপর হামলা চালায়। ১৯৭৪ সালের এই দিনে শ্রীলঙ্কায় বিমান দুর্ঘটনায় ১৯১ জন মারা যান। ১৯৯০ সালের এই দিনে গণ আন্দোলনের মুখে বাংলাদেশের ৯ বছরের প্রেসিডেন্ট এরশাদের পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা হয়। ১৯৯৬ সালের এই দিনে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে নভোযান পাথফাইন্ডার আমেরিকার ফ্লোরিডা থেকে উড্ডয়ন করা হয়। ১৮৭৫ সালের এই দিনে জার্মান কবি রাইনার মারিয়া রিলকে জন্মগ্রহণ করেন। ১১১২ সালের এই দিনে ফার্সি কাব্য সাহিত্যের অবিস্মরণীয় কবি ওমর খৈয়াম মৃত্যুবরণ করেন। ২০০০ সালের এই দিনে বিখ্যাত ইংরেজ ক্রিকেটার কলিন কাউড্রে মারা যান। আবারও স্বাগত আজ সকালে বাংলাদেশে। দর্শক, সকালে ঘুম থেকে উঠে পত্রিকার পাতায় চোখ না রাখলে কি চলে? আর অবশ্যই সাথে এক কাপ কফি দরকার। তো চলুন কফি হাতে দেখে নেই আজকের প্রধান প্রধান শিরোনামগুলো বাংলাদেশ এবং দেশের বাইরের কিছু বিশেষ পত্রিকার, এবং তারপর শিরোনামগুলো নিয়ে একটু আলোচনা করব আমাদের আজকের অতিথির সঙ্গে। প্রথমেই আছে আমার হাতে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, পোস্ট অফিসের ভূমিকায় ইউজিসি নেই কোনো প্রভাব, পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার সব থেকে দুর্বল প্রতিষ্ঠানে। এরপরে আছে কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, পরিস্থিতি অবনতির ধাপে বাংলাদেশ, ছাত্র বিক্ষোভের জেরে কুয়েট বন্ধ ঘোষণা। এরপরে আমার হাতে আছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের প্রধান শিরোনাম, ড্রাস্টিক চেঞ্জেস সাইন্ড ফর ডিইউ, Maldives seeks loan from বাংলাদেশ। এরপরে আমার হাতে আছে দ্য ডেইলি সান। ডেইলি সানের প্রধান শিরোনাম, নো হেডমাস্টার ইন মোস্ট গভর্নমেন্ট হাই স্কুলস, একাডেমিক অ্যাক্টিভিটিস বিং হ্যাম্পার্ড। অ্যাডভান্সিং পিস থ্রু সোশ্যাল ইনক্লুশন, ওয়ার্ল্ড পিস মিট বিগিনস টুডে। এরপরে আমার হাতে আছে বাংলা নিউজ 24। বাংলা নিউজ 24 এর প্রধান শিরোনাম, সব দেশকে প্রস্তুত থাকতে বলল WHO, করোনা ভাইরাসের বিপজ্জনক নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে সব দেশকে সতর্ক থাকতে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দর্শক, এই ছিল আমার হাতের আজকের পত্রিকা। জেনে নিলাম শিরোনামগুলো। এবার আমাদের আজকের অতিথির সঙ্গে শিরোনামগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আজকের অতিথি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। স্যার, আপনাকে স্বাগত। আপনাকে স্বাগত। নিশ্চয়ই শুনে নিয়েছেন আপনিও স্যার যে প্রধান শিরোনামগুলো পড়েছে বাংলাদেশ প্রতিদিনের। না, শুরুতেই যাব কালের কণ্ঠের প্রধান শিরোনামের দিকে। করেছে ছাত্র বিক্ষোভের জেরে কুয়েট বন্ধ ঘোষণা। অধ্যাপক ডক্টর সেলিম হোসেনের মৃত্যুর ঘটনার পরে তার মৃত্যুর জন্য অভিযুক্ত যারা, তাদের শাস্তির দাবিতে কিন্তু শিক্ষক এবং ছাত্র সবাই আন্দোলনে নেমেছেন। তো এরপরে হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে বন্ধ ঘোষণা করলো। এত বছর, প্রায় ১.৫ থেকে ২ বছর বন্ধ ছিল করোনা ভাইরাসের মহামারীর কারণে, তারপরে কিছুদিনের জন্য খুললো এবং অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা ঘটলো। এরপরে আবার বন্ধ হচ্ছে। এই কারণে কিন্তু ছাত্রদের একটা অংশ আন্দোলনেও নেমেছে, প্রতিবাদ করছে যে বন্ধ কেন করলো। এইটার প্রভাবটা নিয়ে যদি কিছু বলেন।
ধন্যবাদ নিউজ 24 এর অসংখ্য দর্শকবৃন্দকে। আমরা অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ঘটেছে খুলনা টেকনোলজি ইউনিভার্সিটি, যেটা কুয়েট, যেটা সেখানে আমাদের ডক্টর সেলিম হোসেন অকাল মৃত্যুবরণ করেছেন। উনি একটা ওই বিশ্ববিদ্যালয়ে উনি একটা হলের দায়িত্বে ছিলেন। কিছু কিছু ছাত্র কিছু দাবি দাওয়া নিয়ে ওনার সাথে বেশ কয়েকবারে, আমি যেটা খুলনা থেকে শুনেছি, কারণ আমি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক না, আমি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব। তো সুতরাং বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের একটা যোগাযোগ রয়েছে। কতিপয় কিছু ছাত্র ওনাকে প্রেশার দিয়েছে, এবং পিতামাতার গরিব সন্তানটি 2 ভাই 2 বোনের মধ্যে এই পরিবারটি গড়ে ওঠা, এবং এই পুরো পরিবারটিকেই আমি তার বাবারও একটা সাক্ষাৎকার দেখেছি কোন একটা টেলিভিশনে। কি ভয়ঙ্কর একটা পরিস্থিতি, যে পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষটিকে যেভাবে মৃত্যুবরণ করেছে, খুবই দুঃখজনক ঘটনা। এমনকি ছাত্ররা যেভাবে যারাই করে ওদেরকে আমি মনে করবো যে ওরা মেন্টাল প্রেশার দিয়েছে, মেন্টাল প্রেশারের কারণেই উনি স্ট্রোক করেছে বা হার্ট অ্যাটাক করেছে, মৃত্যুবরণ করেছে। তদন্ত সাপেক্ষে সেটা বের হয়ে আসবে। আর তাছাড়াও অনেক সময় দেখা যাচ্ছে আমাদের শরীরে অনেক ধরনের, আমরা তো টেস্ট করি না, অনেক ধরনের রোগও অনেক সময় থাকে, প্রেশার থাকে অনেকের। কিন্তু যখন প্রেশার থাকবে তখন তো আমাকে আপনি স্বাভাবিকভাবে চলতে দিবেন, সেটা থাকলেও। কিন্তু আমি মনে করি যে আমি দেখছি যে ছাত্রলীগের পক্ষ থেকে, এমনকি আমাদের শিক্ষক সমিতির পক্ষ থেকে তারা সেটার বিচার চাচ্ছে। এবং পরিস্থিতি যখন দেখলাম যে একটু খারাপ পরিস্থিতির কারণে দীর্ঘ 2 বছর যাবৎ বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, গত 2-3 মাস হলো মাত্র বিশ্ববিদ্যালয়গুলো খুললো। সেই পরিস্থিতি থেকে কর্তৃপক্ষ আবার বিশ্ববিদ্যালয় কিছুদিনের জন্য বন্ধ দিতে বাধ্য হলো। এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা আশা করব যে তদন্ত সাপেক্ষে সঠিক যারা এটার সাথে জড়িত তাদের বিচার করা। এমনকি আমরা মনে করবো যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারকেও এই পরিবারটির পাশে যেন আসে দাঁড়ায়, যে এই পরিবারটি তো একটা স্বাভাবিক নিয়মে চলছিল, এখন এর মধ্যে এই পরিবারও একটা অস্বাভাবিকতা সৃষ্টি হয়েছে। আর মেধাবী শিক্ষকরা যখন, সেলিম হোসেনের মতো একজন মেধাবী শিক্ষক বিশ্ববিদ্যালয় পড়াতে গিয়ে যখন এই ধরনের ঘটনার শিকার হবে, আমার মনে হয়, আমি একজন শিক্ষক হিসেবে বলবো অন্যান্য শিক্ষকরা নিরুৎসাহিত হবে। যে শিক্ষকতা করতে গিয়ে যে আমি সম্মানই না পাই, আমি যদি প্রেশারে থাকি, আমাদের প্রেশার নিতে হয়, তাহলে আমার প্রেশার নিয়ে লাভ হবে কি? জাতি গঠনের শিক্ষকরা যে অবদান রাখে, সেক্ষেত্রে শিক্ষক ছাত্রের সম্পর্ক সবসময় আমরা দেখে আসছি যে আমরা আমাদের সম্মানিত শিক্ষকদেরকে সবসময় সম্মান করে থাকি, ছাত্ররা আমাদেরকে সম্মান করে থাকে। কিন্তু আমরা মাঝে মাঝে দেখি ছাত্র নামধারী কিছু কিছু উচ্ছৃঙ্খল যুবকের সৃষ্টি হয়। আমরা আশা করব যে আমাদের যারা শিক্ষকদেরকে সম্মান করতে পারে না, তারা কি শিক্ষা গ্রহণ করবে? আমাদের যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে বা এই ঘটনার সাথে জড়িত, আমি মনে করি যে সরকার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্ত সাপেক্ষেই তাদেরকে দ্রুত বিচারে আনলেই এ ধরনের আর ঘটনা ঘটবে না। এবং আমরা আশা করব প্রতিটা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, আমার সেদিকে আমার মনে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক এবং ছাত্র সবাই জায়গা থেকে দায়িত্ব পালন করলেই আমার মনে হয় এই ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও আর ঘটবে না। তবে সেলিম হোসেনের আমি মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি, তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, তার পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি। এরকম একটা মেধাবী আলো, মানে আমরা বলি না যে ফুল না ফুটিতে ঝরে গেল, অতএব এই বিশ্ববিদ্যালয়কে, এই জাতিকে অনেক কিছু সে দিতে পারতো। তার আগে তার অক্লান, তার মানে অল্প সময়ে তার ঝরে যাওয়া, এটা খুবই দুঃখজনক ঘটনা। আমি জানতে চাচ্ছি যে এই যে বিশ্ববিদ্যালয় বন্ধ করলো, এর ফলে কিন্তু ছাত্রদের একটা অংশ প্রতিবাদ করছে, বন্ধের প্রতিবাদ করছে। কি মনে হচ্ছে যে আমরা কি আরেকটা জটিলতার দিকে এগোচ্ছি? না, আমি মনে করি যে যে কোনো সময় যখন বিশ্ববিদ্যালয় উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়, তখন পরিস্থিতিকে শান্ত করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য, বা একটা তদন্ত কমিটি হবে, তারপরে এটা যে স্পিডটা কমানোর জন্য সেটা করেছে। আমরা আশা করবো যে যেহেতু একটা সময় দিয়েছে এত তারিখ পর্যন্ত বন্ধ, সে যদিও আমাদের করোনা, আমি পূর্বেই বলেছি যে করোনার জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মারাত্মক, ছাত্ররাই বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং শিক্ষকরাও সেক্ষেত্রে হয়তো অনলাইনে ক্লাস করে যতটুকু পেরেছে পুষিয়ে নিতে, কিন্তু প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তো আর অনলাইনে করা যায় না। সেক্ষেত্রে আবারও আমরা দেখছি ওমিক্রনেরও ছড়াছড়ি দেখতে পাচ্ছি, কখন বিশ্ববিদ্যালয়গুলো তো আবার বন্ধের সংকেত চলে
চলে আসে। সেই কারণে হয়তো ছাত্ররা দেখতেছে যে আমরা মাত্র খুললাম, এর মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবার বন্ধ করে দিল। আমার মনে হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাধ্য হয়েছে বিদায় কিন্তু সেটা বন্ধ করেছে। আমরা আশা করবো যে যে সমস্ত ছাত্ররা খোলার জন্য আন্দোলন করছে, তোমরা একটু ধৈর্য ধারণ করো, বিশ্ববিদ্যালয় আবার খুলবে, আবার স্বাভাবিক অবস্থায় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলবে। এবং এই ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, যারা তোমরা বিশ্ববিদ্যালয় খোলার জন্য বলছো, তোমরা সেদিকে লক্ষ্য রাখবে বলে আমি মনে করি। জি, নিশ্চয়ই 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 ছাত্র এবং শিক্ষক দুই পক্ষই আসলে এই বিষয়টাতে খুব বেশি সহনশীল এবং খুব সতর্ক থাকা প্রয়োজন। ডক্টর অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, আমি এখন আরেকটা পত্রিকার শিরোনামে যেতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন বলছে যে পোস্ট অফিসের ভূমিকায় ইউজিসি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কথা বলছে যে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি, অনিয়ম বা কোনো সুযোগ সুবিধা কোনো কিছুতেই মঞ্জুরি কমিশন এখন আর তার নিজস্ব যে ভূমিকা সেটা কিন্তু পালন করতে পারছে না। বরং কি হয় যে সরকার বা শিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেওয়ার মধ্য দিয়ে তার দায়িত্ব হয়তো শেষ, এই ধরনের একটা পর্যায়ে চলে গেছে। পত্রিকাতে কিন্তু বলেছে যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্বল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান কিন্তু বলেছেন যে এটি পোস্ট অফিসের ভূমিকা পালন করছে। তো আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু আপনার পূর্বের যে কথাটি বললেন ছাত্র শিক্ষকের সম্পর্ক, ছাত্ররা, আমি সেখান থেকে পরে এখানে আসবো। সেটা হলো যে আমরা শিক্ষকরা আমাদের ছাত্রদেরকে আমাদের সন্তান তুল্য মনে করি এবং আমাদের ছাত্ররা কিন্তু আমাদের শিক্ষকদেরকে পিতার চেয়েও বেশি, অনেক ক্ষেত্রে বেশি সম্মান দিয়ে থাকে। তো আমরা আশা করবো যে সেই জিনিসটা আশা করি সলভ হয়ে যাবে। আর ইউজিসির ব্যাপারে আপনি যেটা বলেছেন যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে দুর্বল সংস্থায় রূপান্তরিত হয়েছে, আপনারা জানেন যে স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন ইউজিসি গঠন করে তখন 4 জন সদস্য নিয়ে ইউজিসির যাত্রা। সেখানে এখন আমাদের চেয়ারম্যান সহ 6 জন সদস্য। আমাদের বিশ্ববিদ্যালয় ছিল তখন 6টি, এখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা হলো পাবলিক বিশ্ববিদ্যালয় 52টি, প্রাইভেট বিশ্ববিদ্যালয় 100-র উপরে। তাহলে এই জনবল নিয়ে তো ইউজিসি কি করতে পারে? এক। 2 নম্বর হলো যে ইউজিসি কে কোনো বিশ্ববিদ্যালয় যখন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে তখন যখন একটা তদন্ত হয়, তদন্ত ইউজিসি করে মন্ত্রণালয় পাঠায়। দেখা যাচ্ছে যে মন্ত্রণালয় তখন বিভিন্নভাবে অনেকেই এটাকে ম্যানেজ করে সে ওই তদন্তগুলো আর সামনে আসে না। দেখা যায় যে উপাচার্যের বিরুদ্ধে বা যে প্র উপাচার্যের বিরুদ্ধে বা যে কর্মকর্তার বিরুদ্ধে তদন্তগুলো করা হয় তিনি মন্ত্রণালয়কে ম্যানেজ করে নেন। মন্ত্রণালয়েও দেখা যাচ্ছে অনেক স্বচ্ছ এবং অনেক সচিব আছেন যারা কিছু করতে চান, কিন্তু এর ভিতরে একটা গ্রুপ আছে যারা এগুলোকে নিয়ন্ত্রণ, নেগেটিভলি নিয়ন্ত্রণ করে ওই বিচারগুলোকে সামনে আসে না। আমরা আশা করব যে আমরা সবসময় বলে আসছি যে যেমন আমাদের স্বাধীনতার আমরা যখন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান ছিলাম, আমরা স্বাধীনতা যখন লাভ করেছি, আমরা যে পাকিস্তানে কিন্তু তাদের স্বাধীন শিক্ষা কমিশন আছে। ডক্টর আতাউর রহমান নামে একজন ক্যামব্রিজের শিক্ষককে তারা এনে তাদের ইউজিসি চেয়ারম্যান করেছেন। এমনকি পাকিস্তানের এই যে দেখেন দুর্বল রাষ্ট্রটি যেখানে গণতন্ত্র নেই, সেখানে কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থা ইউজিসি কিন্তু তাদের বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণ করে থাকে। এমনকি ইউজিসি জানে যে কোন কোন জায়গায় বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ দিতে হবে। এবং আমার মনে পড়ে যে পারভেজ মুশারফ যখন পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তখন উনি আতাউর রহমান সাহেবের মন্ত্রীর জন্য অফার করেছেন, বললো যে আপনাদের আমাকে মন্ত্রীর অফার করেন তাহলে আমি আবার আমার স্বপদে সেই ক্যামব্রিজে ফেরত চলে যাব। অর্থাৎ সেই গাছটিকে উনি দেখাতে পেরেছেন। ওটা আমার মন্ত্রিত্ব থেকে আমি ইউজিসি চেয়ারম্যানশিপটাকে আমি এনজয় করি বেশি। ইউজিসি না, সরি, পাকিস্তান স্বাধীন শিক্ষা কমিশনের চেয়ারম্যান। তা আমরা যেটা আশা করব যে আমাদের ইউজিসি কে আমাদের ডেলে সাজাতে হবে, আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, এখানে সদস্য সংখ্যা বৃদ্ধি করতে হবে। এমনকি আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়, আপনারা দেখেন যে সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি ঘটনায় বলেন যে বিভিন্ন নিয়োগ বিভিন্ন ভাবে আমরা 2 বছর 3 বছর দেখেছি উপাচার্যকে ইউজিসি দেখেছে, উপাচার্য ইউজিসি বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের প্রতিবেদন দিয়েছেন, পরবর্তী পর্যায়ে মন্ত্রণালয় গিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সে উপাচার্য সেই মহোদয় বিশ্ববিদ্যালয় চলেও গিয়েছেন। তা আরো অনেকগুলো বিশ্ববিদ্যালয়, বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয় এই ধরনের ঘটনা ঘটিয়েছে। ঘটানোর পর কিন্তু দেখা গেল যে ইউজিসি তদন্ত সাপেক্ষে সেগুলো মন্ত্রণালয় পাঠিয়েছে। আমরা দেখেছি এগুলোর কিন্তু কোনোটিরে শুধু
এই আমল না, পূর্বের আমলও আমরা দেখেছি যে বিএনপি আমলে যখন কোনো বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হয়েছে তখন তদন্ত করা হয়েছে এবং উপাচার্যরা পত্র পত্রিকা এসেছে এবং ওনারা করেছেনও। দুই একজন উপাচার্য, আমাদের শিক্ষকদের মধ্যে দুই একজনে এই ধরনের ঘটনার কারণেই শিক্ষক সমাজকে পুরো দায়ী করলে চলবে না, এটা বিক্ষিপ্ত ঘটনা। তবে এই ধরনের দুই একজন যারা করে এটাও কিন্তু খুব দুঃখজনক। এই ধরনের ঘটনা শিক্ষকতার মহান পেশায় এসে যদি শিক্ষকরা এটার সাথে জড়িত তাহলে সমাজ কি আশা করবে? আমরা আশা করব যে আমাদের এই যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে আগামী 50 বছরও আমরা আশা করব যে বিশ্ববিদ্যালয়গুলোতে যারা উপাচার্যের দায়িত্ব পালন করবেন, যারা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন এবং ইউজিসি কে আমরা ডেলে সাজানো উচিত। এবং স্বাধীন শিক্ষা কমিশনের পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক না, ফেডারেশনের মহাসচিব হিসাবে আমি দাবি করব সরকারের কাছে যে আমি স্বাধীন শিক্ষা কমিশন দেন। মন্ত্রণালয়ও চায় না যে মন্ত্রণালয় ইউজিসি এর টান পড়ন, কেউই তো একটা স্বাভাবিক নিয়মে যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে, বিশ্ববিদ্যালয়গুলো চলে, তাহলে কিন্তু আমাদের শিক্ষা ক্ষেত্রে অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। এখানে একটু বলতে চাই যে ইউজিসি কিন্তু চলছে সেই 1973 সালে করা আইনে, এখন পর্যন্ত সেই আইনের কোনো পরিবর্তন হয়নি। আপনার কি মনে হয় যে আইনের কি পরিবর্তন প্রয়োজন আছে, আর থাকলে কেন হচ্ছে না? না, আমি তো বারবারই বললাম যে মাত্র 6 জন মেম্বার দিয়ে, যেখানে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা 150-র উপরে পাবলিক এবং প্রাইভেট মিলিয়ে, আর যেখানে তখন ছিল 6টি বিশ্ববিদ্যালয়, তখন মেম্বার ছিল 4 জন, 2 জন মেম্বার বাড়ানো হলো। সেখানে তো আমার মনে হয় যে 10 থেকে 15 জন মেম্বারও বাড়ানো উচিত যদি ইউজিসি কে রাখে। আর তাছাড়া আমি মনে করি যে মন্ত্রণালয় এবং ইউজিসি এই যে টান পড়ন বিশ্ববিদ্যালয় তিনটা যোগসূত্র থেকে বের করে যদি স্বাধীন শিক্ষা কমিশন করা হয়, সে স্বাধীন শিক্ষা কমিশনেই বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ন্ত্রণ করবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা স্বাধীন শিক্ষা কমিশনের কাছে জবাবদিহি থাকবেন। এমনকি স্বাধীন শিক্ষা কমিশনেই, কারণ আমাদের এখনো সমাজে এমন এমন শিক্ষাবিদ রয়েছেন যারা সমাজকে কিছু দিতে চায় কিন্তু ওনারা হয়তো সামনে আসতে পারছেন না। এটা আমার মনে হয় সার্চ করলেই ওই সমস্ত শিক্ষাবিদদের আমরা বের করে আনতে পারবো। এমনকি আমার মনে হয় যে আমাদের যে ইউজিসির সে সংস্কারটি এখন সময় এসেছে, প্রয়োজন, এবং সেটা করা উচিত বলে আমি মনে করি। জি, আরেকটা বিষয় আমি ছোট্ট করে একটু জানতে চাইবো, একটা ভিন্ন বিষয়ে যেতে চাই যে বাংলা নিউজ 24 শিরোনাম করেছে যে অমিক্রন নিয়ে সব দেশকে সতর্ক থাকতে বলেছে WHO। এটা নিয়ে কি বলবেন? বাংলাদেশে অনেকেই দক্ষিণ আফ্রিকা থেকে চলে এসেছে এবং এসে কিছুদিন লুকিয়েও ছিল, তাদেরকে খুঁজে খুঁজে কেন বের করতে হচ্ছে? এটা একটা মানুষের মধ্যে সচেতনতা এখনো তৈরি হয়নি। না, এটা তো দুঃখজনক হলো সত্য যে আমরা আসলে প্রথম আমরা দেখেছি যে ইউকে ভেরিয়েন্ট, তারপরে দেখেছি সাউথ আফ্রিকা ভেরিয়েন্ট, তারপরে হচ্ছে ডেল্টা ভেরিয়েন্টের ভয়াবহতা আমরা দেখেছি। কিন্তু ওমিক্রন যে ভেরিয়েন্টটি এখন এসেছে সেটা কিন্তু 3 গুণ সংক্রমণ করছে। কিন্তু WHO আরেকটি কথা বলেছে যে শুধু লকডাউন করলে হবে না, আমাদের টিকার পরিমাণ বাড়াতে হবে, টিকার আওতা আনতে হবে। আমরা দেখেছি যে ধনী রাষ্ট্রগুলো তারা 3 গুণ 4 গুণ টিকা মজুত করে রেখেছে। আর পাশাপাশি দেখা যায় আফ্রিকার মতো দেশে মাত্র 7 to 8% লোক টিকা পেয়েছে। আমাদের এই যে টিকা বৈষম্য, টিকা নিয়ে যে রাজনীতি করলো, সেটা আমার মনে হয় কোনোভাবেই ধনী দেশগুলোর করা উচিত হয় না। আপনি দেখেন ফ্রান্স, জার্মানি, ইউকে, USA, অস্ট্রেলিয়ার মধ্যে তারা অ্যাস্ট্রাজেনেকা নিয়ে রেখেছে প্রায় 6 কোটি, তাদের লোক সংখ্যা মাত্র 2.5 কোটি, কিন্তু সে অ্যাস্ট্রাজেনেকা কিন্তু তাদের জনগণকে দেয় নাই। তাদের জনগণ যখন অ্যাস্ট্রাজেনেকাতে অন্য কোনো কারণে মৃত্যু হতে পারে বলছে যে মৃত্যু হয়েছে, তাদের জনগণ নেবে না। তখন ফাইজার এবং মডার্না নিয়ে তারা কিন্তু তাদের জনগণকে টিকা দিয়েছে। কিন্তু সে অ্যাস্ট্রাজেনেকা 6 কোটি অ্যাস্ট্রাজেনেকা যদি পৃথিবীর অন্য দেশে পাঠানো হতো তাহলে তো অন্তত 3 কোটি লোক তো সেভ হতো। এই একটা ছোট একটা এক্সাম্পল দিলাম। আমরা আশা করবো যে আমাদের এখানেও যারা এসেছে, আমার মনে হয় আমরা আগের মতো আমাদের সতর্ক থাকতে হবে। কারণ আমরাও দেখেছি গত বছর যেরকম গাদাগাদি করে আমাদের ট্যুরিজম শিল্প খুলে দিয়েছে, আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা এখনো বলতে পারি যে গত 2 মাসে আমাদের কিন্তু ওই ধরনের সংক্রমণটাই হয় নাই। আমরা স্বাচ্ছন্দ্যে আমরা কিন্তু আমরা বাংলাদেশ এখন অনেকটাই বলাই যায় যে অনেকটাই নিরাপদ অবস্থানে আছে। অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবারে চলে যাব আজকের আবহাওয়া জানিয়ে দিতে চাই আজকের আবহাওয়া কেমন থাকতে পারে। সারা দেশে আগামী 3 দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। এছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক এবারে জানিয়ে দিতে চাই বিভাগীয় শহরগুলোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কত থাকতে পারে। শুরু করছি ঢাকা বিভাগ দিয়ে। ঢাকা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 23.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19.1 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 25.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন থাকতে পারে 15.4 ডিগ্রি সেলসিয়াস। সিলেট বিভাগের শহরগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 25.1 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 16.3 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহের শহরগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 22.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 14.1 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীর শহরগুলোতে 22.3 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে এবং সর্বনিম্ন থাকতে পারে 17.4 ডিগ্রি সেলসিয়াস। রংপুরের শহরগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 25.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 15.1 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 21.8 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 19.1 ডিগ্রি সেলসিয়াস। বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 22.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 18.9 ডিগ্রি সেলসিয়াস। দর্শক এ পর্যায়ে জানিয়ে দিতে চাই আজকের সূর্যোদয় কখন হয়েছিল এবং সূর্যাস্তের সময়। আজকের সূর্যোদয় হয়েছে ভোর 6টা 27 এবং সূর্যাস্ত হবে সন্ধে 5টা 11। দর্শক এ পর্যায়ে জেনে নিব আজকে কার ভাগ্যে কি আছে। আমাদের জানিয়ে দিবেন আজকের রাশিফল কেসি পাল। অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে নিউজ 24 এর পক্ষ থেকে সকল দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সর্বপ্রথম মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটি কিন্তু বিশেষ শুভ নয়। তাই তো রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন এবং অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে, নচেত মহাসর্বনাশ ঘটতে পারে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের সতর্কতার সাথে চলতে হবে। ব্যবসা বাণিজ্যে বাড়তি ঝুঁকি নেওয়া ঠিক হবে না। তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। এবার বৃষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে জীবন সাথী বা জীবন সঙ্গীর তরফ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা পাবেন। সেই সঙ্গে সন্তান সন্ততিদের কেরিয়ার অধ্যয়ন এবং স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। এমনকি সপরিবারে কাছে পিঠে ভ্রমণে যেতে পারেন। সেই ভ্রমণকালীন কারোর সঙ্গে পরিচয় হতে পারে, যে পরিচয়ের সূত্র ধরে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে। এবার মিথুন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে সিজনাল রোগ ব্যাধির প্রকোপ বাড়তে পারে। সেই সঙ্গে নিত্য নতুন ব্যাধি পীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের চক্কর কাটতে হতে পারে। তাছাড়া গুপ্ত ও প্রকাশ্য শত্রুর আনাগোনা বাড়তে পারে আর আপনাদের পদে পদে ভুল হতে পারে, যে ভুলটি সারা জীবন বিশেষ করে আপনাদের পীড়াদায়ক হতে পারে। এবার কর্কট রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন, যা আপনাদের লাইফ স্টাইলে পরিবর্তন আনতে সহযোগিতা করবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের সকল পরিকল্পনা নস্যাৎ করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তবে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সাথীর মতামতকে গুরুত্ব দিতে হবে এবং অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে। এবার সিংহ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে আপনারা যদি ভাড়াটিয়া হন তাহলে মালিকের প্রতি সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত এমনকি দোকানপাট পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। অবশ্য বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। সেই সঙ্গে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়তে পারে। তাছাড়া ভাই বোনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা মনোকষ্ট মনোবেদনার কারণ হতে পারে। এতদূর সত্ত্বেও মন ধর্ম আধ্যাত্মিকতা এবং সৃজনশীল কাজবাজের প্রতি আকৃষ্ট থাকবে। এবার কন্যা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। তাছাড়া যারা দীর্ঘদিন ধরে লটারি, শেয়ার বাজার, ব্রোকারি এবং কন্ট্রাক্টরি ব্যবসায় বিনিয়োগ করে বিনিয়োগকৃত অর্থ ডুবে গেছে বা প্রকৃত ফল পাননি, তাদের সুফল পাওয়ার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। তাছাড়া
শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে। তাছাড়া নতুন প্রেম, নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হতে পারে। এবার তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসের রায় আপনাদের পক্ষে আসবে, যার ফলে মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙ্গা করে তুলবে। এমনকি দীর্ঘদিনের ধার কর্জ ও ঋণ মুক্তির পথ প্রশস্ত হতে পারে। সেই সঙ্গে গান বাজনা, আঁকা লেখা, অভিনয়, আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মের সঙ্গে যারা নিযুক্ত আছেন তাদের জন্য দিনটি পুরস্কার প্রাপ্তির জন্য স্মরণীয় হয়ে থাকতে পারে। এবার বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে মনোবল, জনবল, অর্থবলের গ্রাফ চাঙ্গা করে তুলবে। সেই সঙ্গে যারা প্রেমে ব্যর্থ হয়েছেন, প্রেম ভেঙে গেছে, বন্ধুত্বে ফাটল ধরেছে, এমনকি অংশীদারদের সাথে মতানৈক্য ছিল বা দাম্পত্য জীবনে অশান্তি ছিল, সেগুলো বিদূরিত হবে। সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে, যার ফলে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত হয়ে থাকতে হবে। এবার ধনুরাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। সেই সঙ্গে আগুন, বিদ্যুৎ থেকে সতর্ক থাকতে হবে। এমনকি ধার কর্জ ও ঋণের জালে আটকে দিতে পারে। তাছাড়া দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদে গোটা পরিবারের মনকে বিষণ্ণ করে তুলতে পারে। অবশ্য সংকটকালে বন্ধু বান্ধব, আত্মীয় পরিজনেরা যেমন সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, তেমনি ধর্ম প্রচার ও ধর্মের প্রসারের প্রতি নিজেকে নিয়োজিত করার এক বিশেষ মানসিকতার জন্ম নেবে। এবার মকর রাশি জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে বিশেষ করে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসতে পারে। সেই সঙ্গে বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে। নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত হয়ে উঠতে পারে। যাদের দীর্ঘদিন ধরে বেতন আটকে আছে, এমনকি ব্যবসা বাণিজ্যে লোকসান গুনছেন, সেগুলো পুনরায় পুষিয়ে দেওয়ার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকতে পারে। এবার কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে সুখ, শান্তি, সমৃদ্ধির জোয়ারে ভাসাবে, যার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকের দিনটি মৌজ ও মস্তিতে উপভোগ করবেন। এমনকি শিক্ষার্থীদের মনোবল 10 গুণ চাঙ্গা করে তুলবে। এবার সর্বশেষ রাশি মীন রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য আজকের দিনটিতে ভাগ্য লক্ষ্মী আপনাদের গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভান্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে প্রেমিক প্রেমিকাদের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে। বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। তাছাড়া বিশেষ করে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হতে পারেন। তবে কোনো কনিষ্ঠ ভাই বোনের শরীর স্বাস্থ্য নিয়ে মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতায় ভোগ করতে হতে পারে। রাশিফল সংক্রান্ত তথ্য এ পর্যন্তই। ডক্টর কেসি পাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের রাশিফল জানিয়ে দিয়ে দিনের কাজগুলোকে গুছিয়ে নিতে সাহায্য করার জন্য। দর্শক, বিদায় নিতে হচ্ছে, তবে কথা দিচ্ছি আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। বিদায়।